যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরে সৌদি যুবরাজ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আসছে বড় পালাবদল। গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে অনুমোদন দিল জাতিসংঘ। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কতদূর? এবার নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক, গলবে কি উত্তেজনার বরফ? এবং কংগ্রেসকে ডুবিয়ে বিহার দখলে নিল বিজেপি জোট, মোদির চোখ এবার পশ্চিমবঙ্গে। এতক্ষণ দেখছিলাম এই সপ্তাহে ঘটে যাওয়া আন্তর্জাতিক বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু বিষয়, আর এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আছেন সহকর্মী মোহাম্মদ রকিব এবং হিজুল জুবায়ের। শুরুতে মোহাম্মদ রকিব, আপনার কাছে যে প্রসঙ্গে নিয়ে যাব সেটি হচ্ছে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তাদের যে বৈঠকটি হলো, বৈঠকটিতে আসলে মূলত কি বিষয় নিয়ে কথা হয়েছে এবং এই বৈঠক থেকে কি কি সিদ্ধান্ত আসলো, আর ট্রাম্পের সাথে যে সৌদি প্রিন্স দেখা করলেন এবং দুই দেশের নেতার যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ থেকে আসলে কার প্রাপ্তির ঝুলিটা আসলে বেশি? একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সৌদি যুবরাজ কিন্তু রাষ্ট্রপ্রধান নন। তিনি আসলে সৌদি যুবরাজ হিসেবে সৌদি আরবকে রিপ্রেজেন্ট করছেন। কিন্তু এখানে আমরা লক্ষ্য করলে দেখব যে যুক্তরাষ্ট্রে একটি রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে তাকে। সাধারণভাবে যেরকম করে কোনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন সৌদি আরবে যান সেখানে যে ধরনের সম্মান পান, সে একই ধরনের সম্মান দেওয়া হয়েছে সৌদি যুবরাজকে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি যুক্তরাষ্ট্রের তরফ থেকে সৌদি যুবরাজকে রাষ্ট্রপ্রধানের মতো করে একটি স্বীকৃতি দেওয়া, এটি হচ্ছে সর্বপ্রথম। দ্বিতীয়ত, যেটি এতদিন শুধুমাত্র সৌদি আরবকে নিরাপত্তা দেওয়ার ইস্যু ছিল যুক্তরাষ্ট্রের তরফ থেকে, সেটি ছাপিয়ে এখন সৌদি আরব চাইছেন যে একটা বৃহৎ সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হতে। সেই লক্ষ্যে তারা একটি বৃহৎ সামরিক চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রকে রাজি করিয়েছেন, যার মধ্যে আছে F-35 যুদ্ধ বিমান ক্রয় এবং এছাড়া আছে বেসরকারি পর্যায়ে পারমাণবিক বিভিন্ন কর্মসূচি নেওয়া এবং একই সাথে মহাকাশ গবেষণা সহ এআই প্রযুক্তি ব্যবহার, এইসব অনেক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের একটি বৃহৎ চুক্তির একটা আশ্বাস পেতে এসেছেন এখানে মূলত। তারপরে আসি এবার যুক্তরাষ্ট্রের তরফ থেকে যুক্তরাষ্ট্র কি পেল আসলে সৌদি আরবের এই সৌদি ক্রাউন প্রিন্সকে এই রাজকীয় সম্মান দেওয়ার মধ্য দিয়ে? তারা মূলত আসলে এখানে সৌদি আরবের সমর্থন পেতে চাইছেন, প্রথমত মধ্যপ্রাচ্যে তাদের যে অবাধ বিচরণ সেটি, এবং একই সাথে ন্যাটোর একটা ঘনিষ্ঠ মিত্র হিসেবে সৌদি আরবকে মধ্যপ্রাচ্যে তাদের বৃহৎ অংশীদার হিসেবে চাইছেন। যুক্তরাষ্ট্র আসলে নেতানিয়াহুর পক্ষে সৌদি আরবকে নেতাদের পক্ষে এক ধরনের সমর্থন উনি নিশ্চিত করতে চাইছেন ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। তো এই দিক থেকে সৌদি যুবরাজকে যখন প্রশ্ন করা হয়, সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন, তখন উনি বলেছেন যে হ্যাঁ, এটির পক্ষে তিনি আছেন, ইসরায়েল রাষ্ট্রের পক্ষে আছেন, তবে ফিলিস্তিনি রাষ্ট্রকে উনি গুরুত্ব দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার যে ইস্যু, সেই ইস্যু নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের একটি উত্তেজনা চলছে এবং এই উত্তেজনার মধ্যেই জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পাশ হয়েছে। হিজল জুবায়ের, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে কি আছে এবং ফিলিস্তিন ইস্যুতে আসলে যুক্তরাষ্ট্র এখন কোন উদ্দেশ্যে আগাচ্ছে? ধন্যবাদ। এটা আসলে নতুন কোন ইস্যু না। ট্রাম্প কিছুদিন আগে যে গাজা যুদ্ধ বিরতি এবং গাজা যুদ্ধ অবসানের জন্য যে শান্তি প্রস্তাবটি উত্থাপন করেছেন, যেটা আসলে এখন বাস্তবায়িত হচ্ছে, তারই একটা পরবর্তী ধাপ। প্রথম ধাপে যে বন্দি বিনিময়ের পরে দ্বিতীয় ধাপ, যে ধাপে হচ্ছে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন গাজায় করা বিষয়ক আসলে এই প্রস্তাবটি মূলত এটার উপরে ফোকাস করে উত্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এটি উপস্থাপন করেছে এবং এটা কিন্তু অলরেডি পাশ হয়ে গেছে গত সোমবার। এটাতে মূলত আছে যে বিভিন্ন দেশের ভলান্টারিলি বিভিন্ন দেশ একসাথে হয়ে গাজায় শান্তি এবং সুরক্ষা নিশ্চিতের জন্য, ওদের নিরাপত্তা নিশ্চিতের জন্য একটা আন্তর্জাতিক বাহিনী ওখানে মোতায়েন করা হবে। এটা প্রস্তাবটা তুলেছে যুক্তরাষ্ট্র এবং এখানে চীন এবং রাশিয়া ছাড়া অন্য সবাই এটার পক্ষে ভোট দিয়েছে। চীন এবং রাশিয়া এটাতে ভোটদানে বিরত ছিল, যেহেতু কোনো না ভোট পড়েনি, যার ফলে এই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে পাশ হয়ে গেছে। এখন এটাতে আসলে বলা হচ্ছে যে ওই যে
দ্বিতীয় ধাপ যেটা, যে এখন আন্তর্জাতিক বাহিনীটি গঠন এবং একটা পিস বোর্ড, গাজায় ক্ষমতা হস্তান্তর, হামাসের কাছ থেকে ক্ষমতাটা নেয়ার জন্য একটা আন্তর্জাতিক পিস কমিটি করা হবে, যেটা চিফ থাকবেন ডোনাল্ড ট্রাম্প নিজে, মার্কিন প্রেসিডেন্ট, এবং অন্যান্য দেশ, সম্ভবত সৌদি প্রিন্সও ওই পিস কমিটিতে থাকবেন, এবং অন্যান্য দেশ, মিশর, প্রবাবলি তুরস্কও থাকতে পারে, এরকম বেশ কিছু দেশের নেতাদের নিয়ে ওই পিস কমিটি, টেকনোক্র্যাট একটা গভর্নমেন্ট তৈরি করা হবে গাজায়। সেই প্রসেসটা আসলে শুরু করার জন্য এই প্রস্তাবটি পাশ করা হয়েছে। এবং এটার ভেতর দিয়ে যেটা হলো, এতদিন এটা ট্রাম্পের দিক থেকে বা যুক্তরাষ্ট্রের দিক থেকে একটা প্রস্তাব ছিল এবং সেটা বাস্তবায়ন, এই বাস্তবায়নটা আসলে সকল দেশের নিরাপত্তা পরিষদের সকল সদস্য দেশের অংশগ্রহণের ভেতর দিয়ে এটি আরো বাস্তব একটা ভিত্তি পেল। এবং এই প্রস্তাবে কিন্তু সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়নি, যেটি এই ইয়েতে পাশ হলো নিরাপত্তা পরিষদে। এখানে বলা আছে যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যথাযথ সংস্কার কাজ সম্পন্ন করার পরে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারটা শুরু হবে বা এই বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাবে, এবং সে ব্যাপারে জাতিসংঘ সমর্থন দেবে। এই ধরনের একটা অফিসিয়াল একটা স্টেটমেন্ট আছে, যদিও সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারটা নেই, বাট এটা অনেক গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি আসলে এখন অনেক ধোঁয়াশার মধ্যে আছে। এবার একটু মোহাম্মদ রকিব, আপনার কাছে আসবো জোহরান মামদানি প্রসঙ্গে। জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সাথে তার কথার লড়াই চলেছে, কিন্তু এই উত্তেজনার মধ্যেই আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন জোহরান মামদানির সাথে তিনি বৈঠকে বসবেন। আসলে কি কি বিষয় নিয়ে তাদের মধ্যে এই বৈঠকে আলোচনা হতে পারে, এবং এই এই আলোচনা থেকে আসলে জোহরান মামদানিরই বা প্রাপ্তির কোনো জায়গা আছে কিনা? তাদের আলোচনার বিষয়বস্তু এরকম থাকতে পারে যে জোহরান মামদানি এরকম বলেছেন যে তিনি তার নির্বাচনের আগে নিউ ইয়র্কের অধিবাসীদের উদ্দেশ্যে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন সেটি বাস্তবায়নের লক্ষ্যে যে ধরনের বাজেট দরকার সেটি উনি আদায় করবেন, এই লক্ষ্যেই উনি আসলে মূলত ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন, এবং সেটি কিভাবে বাস্তবায়ন করা যায় সেসব বিষয়ে আলোচনা থাকবেন। অন্যতম আরেকটি বিষয় যেটি মানে উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে উনি বিদায়ী মেয়র অ্যাডামসের সঙ্গে সাক্ষাতে এরকম বলেছিলেন যে নিউ ইয়র্কে উনি আইসিসির ঘোষণা অনুযায়ী, মানে আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুকে যেভাবে বলা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, সেই গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী নিউ ইয়র্কে উনি বলেছেন নিউ ইয়র্কে যদি নেতানিয়াহু প্রবেশ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি প্রবেশ করেন তাহলে তিনি তাকে গ্রেফতার করবেন। এই কথাটি উনি আবার পুনরায় সেই কথাটি ব্যক্ত করেছেন যে হ্যাঁ, এটি মানে উনি আন্তর্জাতিক আইনে, আইসিসির আন্তর্জাতিক আইন মেনে চলবেন, এবং উনি সবশেষ এরকম একটা কথা বলেছেন যে ট্রাম্প সাধারণত বিদ্যমান আইন, উনি নিজেই আইন বানান, কিন্তু জোহরান মামদানি তিনি নিজে বলছেন যে উনি বিদ্যমান আইনকে মেনে চলার পক্ষে। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে রীতিমতো ভরাডুবি হলো কংগ্রেসের, এবং কংগ্রেসের এই ভরাডুবি এর মধ্য দিয়ে বিজেপির বলতে গেলে দখলে নিয়ে নিল রাজ্যটি। বিজেপির জয়ের মধ্য দিয়ে আসলে ভারত বাংলাদেশ সম্পর্কে বিহার কেন্দ্রিক যে রাজনীতি সেটি আরো উত্তপ্ত হবে কিনা, এবং বিজেপির পরবর্তী টার্গেট আসলে পশ্চিমবঙ্গ কিনা? ধন্যবাদ। আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি যত সময় গড়াচ্ছে, কখনো কখনো মনে হয় যে ভারতে সম্ভবত বিজেপির যে হিন্দুত্ববাদী যে রাজনীতি সেটি হয়তো ভাটার দিকে যাচ্ছে, কিন্তু আবার নির্বাচনগুলির ভেতর দিয়ে আমরা দেখছি যে না, তারা আসলে ক্রমশ আরো বিস্তৃত হচ্ছে তাদের ক্ষমতা কাঠামো। বিহারে এবারে তাদের যে নিরঙ্কুশ জয় সেটা আসলে তারই লক্ষণ, এবং ওখানকার যে দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তার সাথে তারা আসলে জোট গঠন করে, যেটাকে বলা হচ্ছে বিজেপি এনডিএ জোট। এই জোট আসলে 243টা আসন, ওই প্রদেশে 243টা আসনের মধ্যে 202টাই তারা জয়লাভ করেছে। বিপরীতে আরজেডি এবং কংগ্রেস মিলে যে জোট করেছিল, এটাও শক্তিশালী জোট, ধারণা করা হচ্ছিল হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু তারা মাত্র 35টি আসন পেয়েছে। মানে এই যে একটা বিশাল ভরাডুবি, এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত, সমস্ত সমীক্ষা এবং পূর্বাভাসকে মিথ্যা প্রমাণ করে দিয়ে এই জয়লাভটা তাদের ঘটেছে। ইভেন বিজেপি এবার এমন অনেক আসনে জিতেছে যেসব আসনে এর আগে কখনোই তারা জয়লাভ করেনি এই জোট, বিজেপি এবং নীতিশ কুমারের জোট। যেমন একটা খুবই আলোচিত হচ্ছিল যে মাত্র 25 বছর বয়সে সর্বকনিষ্ঠ বিধায়ক হলেন বিজেপির পক্ষে মৈথিলি ঠাকুর। এটা কিন্তু বিহারের আলীনগর
আলীনগর থেকে, এবং উনি কিন্তু মৈথিলীর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে যে আলীনগরের নাম বদলে উনি সীতানগর করবেন। তো এই যে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান, এটা যে সাধারণ জনগণের মধ্যে গৃহীত হচ্ছে, এটা আসলে আমাদের উপমহাদেশের জন্য এক ধরনের অশনি সংকেতের মতনই। যেমন বাংলাদেশ বা পাকিস্তান বা এই অঞ্চলগুলিতেও আসলে এগুলোর এক ধরনের আঁচ পড়তে থাকে, সেটা আমরা দেখতে পারি। এবং অলরেডি কিন্তু বিহার বাংলাদেশের একদমই প্রতিবেশী না হলেও অনেকটাই কাছাকাছি, কিন্তু বিহারে জয়ের পরে প্রধানমন্ত্রী মোদী কিন্তু অলরেডি হুঙ্কার দিয়েছেন যে এর পরের টার্গেট হচ্ছে তাদের পশ্চিমবঙ্গ দখলে নেওয়া। পশ্চিমবঙ্গে এখন আমরা জানি যে তৃণমূল দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে এবং গত 2-3 বার প্রত্যেকবারই বিজেপি কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি করেছিল যে বিজেপি সম্ভবত এবার বড় আকারে তাদের দাপট তৈরি করবে পশ্চিমবঙ্গে। তো সেটি ঘটেনি, কিন্তু এবারে মোদী আশা করছেন যে এবার সম্ভবত ঘটবে, কারণ বিহারের পার্শ্ববর্তী রাজ্যই হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং উনি এরকম হুমকি দিয়েছেন যে গঙ্গা নদী বিহার থেকেই পশ্চিমবঙ্গে ধাবিত হয়। সো এই বিহারের এই জয় আসলে পশ্চিমবঙ্গের বিজয়কে ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ হিজল জুবায়ের এবং মোহাম্মদ রকিব আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। দেখা হবে অ্যারাউন্ড দি ওয়ার্ল্ডের আগামী পর্বে।